আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয় কপিল মুনির আশ্রম। ভোগ প্রসাদের আদৌ কি কোনো ব্যবস্থা রয়েছে সেখানে? এই আশ্রমে ভোগ প্রসাদের কিন্তু নিত্য কোনো ব্যবস্থা নেই। যদি আপনারা কোনোদিন চলেও আসেন তাহলে নতুন নতুন আজকে যেটা হয় কাল হয় না। এখানে ধুনি জ্বালানো হয়েছে, যেটা অখণ্ড মানে ধুনি যাকে বলে, মানে এর আগুন কোনোদিন নেবে না। এখানে রয়েছে এনাদের কার্যালয়। এখানে আশ্রমে তৈরি ঘি ও প্রাকৃতিক মধু পাওয়া যায়। অর্থাৎ 80 কেজি করে দুধ হয় বড়, সেই দুধ থেকেই এই ঘি জাল দিয়ে সব নিজেরাই তৈরি করছে, তাই তো? এগুলো 200 টাকা কিলো। এবার আমি আপনাদের একটা অদ্ভুত এবং স্বয়ম্ভু জিনিসটা দেখাতে চলেছি। চলুন, এই যে আশ্রম কপিল মুনির দ্বিতীয় বৃহত্তম যে আশ্রম রয়েছে, সেই আশ্রম টোটাল 250 থেকে 300 বিঘা জমির ওপর বিস্তৃত রয়েছে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলুন আপনাদেরকে নিয়ে যাই এমন এক আধ্যাত্মিক পরিবেশে যার নাম গঙ্গাসাগরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয় কপিল মুনির আশ্রম, যেটা ভান্ডার টিকুরিতে অবস্থিত। কপিল মুনির আশ্রম কিন্তু গঙ্গাসাগরে রয়েছে দক্ষিণ 24 পরগনায়। ঠিক সেই রকমই একটা আশ্রম রয়েছে ভান্ডার টিকুরিতে। তো চলুন আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাই। সেইখানে যেতে কত টাকা ভাড়া পড়ছে বা আমি কী করে যাচ্ছি, সেইখানে কি রয়েছে তার পারিপার্শ্বিক পরিবেশে, ভোগ প্রসাদের আদৌ কি কোনো ব্যবস্থা রয়েছে সেখানে, সমস্ত যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন হাওড়া স্টেশন থেকে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। হাওড়া স্টেশনের অবস্থা কিছুটা এই রকম। আমি এখন হাওড়া স্টেশনে প্রবেশ করতে চলেছি। এখান থেকে ট্রেন ধরবো কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল ধরে সোজা চলে যাব ভান্ডার টিকুরিতে, কারণ প্রচুর ভিড় রয়েছে, সদ্য গাড়ি এসছে। তো চলো বাদবাকি কথা স্টেশনে ঢুকে হচ্ছে। আমি হাওড়া স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি ভান্ডার টিকুরি অবধি। ভান্ডার টিকুরি অবধি হাওড়া স্টেশন থেকে ভাড়া পড়লো 25 টাকা করে, আপ ডাউন 50 টাকা করে জন প্রতি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বরে হাওড়া কাটোয়া লোকাল, 37,913 নম্বর গাড়ি, আর 8টায় ছাড়বে। আর আপাতত হাওড়া স্টেশনে কিছুটা এরকম, এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা ধরে আমরা সোজা চলে যাব ভান্ডার টিকুরিতে। সেখান থেকে কি করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। হাওড়া থেকে ভান্ডার টিকুরির দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। পথে পড়বে মোটামুটি 33টা স্টেশন, সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিটের মতো। আমরা এখন হাওড়া স্টেশন অতিক্রম করে গেলাম। তো এই হচ্ছে হাওড়া স্টেশন। আমরা
হাওড়া থেকে 109 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভান্ডার টিকুরি, যেখানে রয়েছে দ্বিতীয় কপিল মুনির আশ্রম। এখান থেকে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে সেখানে যাচ্ছি। ট্রেন অনেকটাই লেট ছিল, এখন এই ট্রেনটা কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ভান্ডার টিকুরি স্টেশনে আমরা চলে এসেছি। এখন আপনাদের দেখাবো কোন দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে। এই যে রাস্তাটা ভদ্রলোক সাইকেল পার হয়ে যাচ্ছেন, ওই রাস্তা ধরে মোটামুটি আমাদের কিছু দূর এগিয়ে যেতে হবে। মোটামুটি 500 মিটার্স এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব রেলগেট। সেই রেলগেটটাকে অতিক্রম করে আমরা অগ্রসর হব সেই মন্দিরের দিকে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো আমরা নেমেছিলাম ওই প্ল্যাটফর্মে, ওই প্ল্যাটফর্ম থেকে সোজা রেল লাইন পার হয়ে চলে এসেছি এখন এই যে রাস্তাটায়। যারা আপনারা আসবেন এই রেল লাইন কিন্তু কভার করবেন না, ওদিকে ওভারব্রিজ রয়েছে। একটু চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওভারব্রিজটা। দূরে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজটা আপনারা ক্রস করবেন, ক্রস করে এই স্টেশন ধরে সোজা চলে আসবেন এই রাস্তাটায়। কারণ রেল লাইন টপকানোটা সত্যি বিপজ্জনক। এখন আমরা মোটামুটি এই রাস্তা ধরে 500 মিটার্স মতো হেঁটে যাব। হেঁটে গেলে আমরা একটা রেল গেট পাবো। রেল গেট থেকে বাঁদিকে বা ডান দিকে কোন দিকে একটা ঘুরতে হবে, সেখান থেকে আমরা পৌঁছে যাবো কিন্তু সেই মন্দিরে। চলুন। তো আমরা এসেছিলাম ওই রাস্তা ধরে, ওই রাস্তা ধরে এই যে রাস্তাটা এসছে, এই রাস্তা ধরে বাঁদিকে ঘুরে রাস্তাটা সোজা যাচ্ছে। এই রাস্তা ধরে যদি আমরা সোজা চলে যাই পৌঁছে যাব সেই কপিল মুনির আশ্রমে, যেটা রয়েছে এই ভান্ডার টিকুরি জায়গায়। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেইখানে। দেখুন একবার গ্রামের পরিবেশটা, ধানের চারা লাগানো হয়েছে, কিছু কিছু ধান গাছ এখানে বড় হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বঙ্গভূমি। কি অপূর্ব লাগছে দেখতে এই জায়গাটা, আর চারদিকে গাছগাছালিতে ভরা। চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, একবার জাস্ট দেখুন সিনারিটা অপূর্ব। আমি এখন যে রাস্তা ধরে হাঁটছি মোটামুটি এটা গ্রামের পরিবেশ বলতে পারেন। চারদিকে গাছগাছালিতে ভরা, বেশ ভালো লাগে গ্রামের পরিবেশ আমার কাছে। আপনাদের কীরকম লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে মোটামুটি সোজা যদি আমরা হেঁটে যাই পৌঁছে যাবো সেই আশ্রমে। চারদিকে কত গাছগাছালিতে ভরা দেখুন একবার, বেশ ভালো লাগে এরকম গ্রামের রাস্তা ধরে হাঁটতে। তো আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী স্বামী কপিলানন্দ মুনি মহারাজ প্রতিষ্ঠিত গোশালা ও কপিল কুটির সাংখ্য যোগ আশ্রম। আর এই হচ্ছে তোরণটা একবার জাস্ট দেখুন কি অপূর্ব লাগছে দেখতে তোরণটা। আর যেহেতু এখানে কাজ ভেতরে চলছে সেই জন্য একটা ব্যানার দেওয়া রয়েছে। আশ্রম খোলা বন্ধের সময়টা এখানে দেওয়া রয়েছে, সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা অবধি আশ্রম খোলা থাকে। আর এই আমি আশ্রমের ভেতর প্রবেশ করলাম। আশ্রমের ভেতর প্রবেশ করতে দেখছি চারদিকে গাছগাছালিতে ভরা। এদিকে রয়েছে সুন্দর আম বাগান, এদিকে প্রচুর গাছপালা রয়েছে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে সবটাই দেখাবো। আমরা এই রাস্তা ধরে প্রবেশ করেছি। প্রবেশ করা মাত্রই যেটা দেখতে পাচ্ছি এখানে দেখুন কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে। এছাড়াও এখানে ছোট ছোট অনেক মন্দির রয়েছে, যেগুলো সমাধি মন্দির, যজ্ঞবেদী ইত্যাদি প্রভৃতি রয়েছে। একে একে সবটাই ঘুরিয়ে দেখাবো। চলুন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাই, একের পর এক সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। মন্দিরগুলো কিন্তু অসাধারণ লাগছে। এই হচ্ছে মন্দিরের গেট। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই। প্রথম যে মন্দির দেখুন, মন্দিরের চূড়াটা অসাধারণ। এবার আমি ওপরে উঠব। দেখুন এখানে সংস্কৃততে কিছু মন্ত্র লেখা রয়েছে। আর ইনি হলেন কপিলানন্দ মহারাজ। চলুন সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, কপিল মুনির অরিজিনাল ছবিটা আপনারা একবার দেখুন, জুম করি। আর এই যে দেখুন, এটা হচ্ছে অখণ্ড ধ্বনি। কোনোদিন এই ধ্বনি নেবে না, এখানে সর্বক্ষণ আগুনটা জ্বলতে থাকে। ইভেন এখনও আগুনটাও জ্বলছে। দেখুন এখানে রয়েছে
শ্রী শ্রী 108 শ্রীমৎ কপিলানন্দ স্বামী ভান্ডারটিকুড়ি সমাধি মন্দির, তিরোধান সমস্তটাই দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। একবার আপনাদের এখান থেকে দেখিয়ে দিই কপিল মুনির যে বিগ্রহটা, একবার জাস্ট দেখুন, অপূর্ব লাগছে। ফুল দিয়ে সিংহাসনে সাজানো রয়েছে, অসাধারণ। আর একজন এখানে নাম গান করছেন, একবার দেখুন। তো আমরা কপিল মুনির আশ্রম দেখে নিলাম। কপিল মুনির আশ্রম দেখে এখানে রয়েছে এনাদের কার্যালয়। এখানে আশ্রমে তৈরি ঘি ও প্রাকৃতিক মধু পাওয়া যায়, অর্থাৎ এনারা ঘি এবং মধু তৈরি করে থাকেন। আর এই হচ্ছে মেইন অফিস। মেইন অফিসের থেকে একটু যদি এগিয়ে যাই, বাগানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে দেখুন আপনারা। চলুন আর একটু দেখি এদিকে কি রয়েছে। আমি এই জায়গাটা প্রবেশ করলাম, আর এই জায়গাটায় হচ্ছে রান্নাঘর, রন্ধনশালা। রান্নাঘর রন্ধনশালা রয়েছে। আর এখানে দেখুন সবজি কাটাকাটি চলছে। আর সমগ্র রন্ধনশালাটা হচ্ছে ঠিক এইখানটায়। চলুন বাইরে যাই। এইটা হচ্ছে রন্ধনশালা। রন্ধনশালাটা দেখানোর পরে আপনাদের এবার আরেকটি তোরণ দিয়ে আমি প্রবেশ করছি। প্রবেশ করতে এখানে আরও কিছু ভবনের মতো দেখতে পাচ্ছি। এখানে কি কি রয়েছে চলুন একে একে সবটাই দেখানোর চেষ্টা করি। এখানটায় একটা কাঠের জায়গা রয়েছে, সমস্ত কাঠ এখানে কেটে রাখা আছে। এখানে বিভিন্ন কাঠকুট কেটে রাখা হয়েছে, হয়তো কোনো বড় যখন অনুষ্ঠান হয় সম্ভবত এখানে রান্নাবান্না ইত্যাদি প্রভৃতি হয়ে থাকে। গাছের যে পাতা সেগুলোকে কেটে আর একবার জাস্ট দেখুন। উনুনটা একবার তোমরা দেখো কত বড় উনুন। আর এই হচ্ছে উনুনটা, একবার দেখুন। বাবাজি বোধহয় রান্না করেন নাকি? একবার উনুনটা একবার দেখুন, কাঠের জালে রান্না হচ্ছে। প্রসাদের যে রান্না সেটা এখন শুরু করেছেন। আর এই আশ্রমের যে গাছপালা অনেক ভক্তরা আসে যে কোনো আচ্ছা, আপনারা একবার উনুনটা দেখুন। এখানে পরপর 3টে উনুন রয়েছে। এখানে এ দেখুন লাইন দিয়ে 3টে উনুন রয়েছে। 3টে রান্না একসঙ্গে হতে পারে। আর দেখুন কাঠের জালে রান্না হচ্ছে। মানে এই যে যত কাঠ পড়ে আছে আশ্রমের ভেতর, সমস্ত কাঠ এখান থেকে জোগাড় হয়ে যায়। কাঠের কোনো সমস্যা হয় না এখানে। অসাধারণ। হলো রান্নাঘর। রান্নাঘর থেকে ঠিক এই পাশে যখন আমি চলে এলাম, এই জায়গাটা দেখুন, এখানে সমস্ত সাধু বাবারা এখানে থাকেন, যার জন্য দেখুন সাধু বাবাদের কিছু জামা কাপড় এখানে মেলা রয়েছে। আর এদিকটায় একটা বাগানের মতন রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পরে। বেশ অসাধারণ লাগছে, আম গাছে পরিপূর্ণ রয়েছে বাগানটায়। আস্তে আস্তে আসবো আমি। ওইদিকে রয়েছে রন্ধনশালা আর কিছু সাধু বাবাদের রুম রয়েছে। সাধু বাবাদের রুমটা দেখে আসার পরে চলুন আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। সেটা হলো এই আশ্রমের পুকুর। পুকুরটা একবার জাস্ট দেখুন, বিরাট বড় পুকুর। আচ্ছা আচ্ছা, আর এই পুকুরে বেশ বড় বড় সাইজের মাছ। বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে। কতটা কি ধরা পড়ছে? শুধু বিস্কুট নিয়ে আসতেন, বিস্কুট নিয়ে আসলে আপনি পুরো দেখতে পাচ্ছেন মাছ। একটু আপনাদের জুম করে দেখাই। এই যে আমি জানি না কতটা কি দেখাতে পারছি। এই যে কালো কালো হয়ে আছে এই জায়গাটা, কতটা কভার করতে পারছি আমি জানি না। চেষ্টা করছি আপনাদের। এই জায়গাটায় বড় বড় মাছ রয়েছে। তবে এখানে মাছগুলোকে বিস্কুট যদি আপনারা নিয়ে আসেন, আপনারা কিন্তু খাওয়াতে পারবেন। বিরাট বড় পুকুর কিন্তু, একবারে কাছে চলে আসবে মাছ। তো এই তো গেল পুকুর আশ্রমের। এখানে বড় বড় মাছ রয়েছে। পুকুরের পাশ দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে যদি যাই, ওইদিকে যেমন রুম রয়েছে সেবায়তদের থাকার জন্য, ঠিক এই পারেও স্যামুলটানাসলি কিছু রুম রয়েছে। সাধু বাবারা এখানে থাকেন। এদিকে রুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এইখানে একজন মহারাজ ঘি বানাচ্ছেন। 80 কেজি দুধ হচ্ছে। আচ্ছা, না 80 কেজি করে দুধ হয় গরুর। সেই দুধ থেকেই এই ঘি তৈরি করা। জাল দিয়ে সব নিজেরাই তৈরি করছে, তাই তো? এগুলো 200 টাকা করে দাম। 200 টাকা করে। এই গরুগুলা আচ্ছা, বুঝলা? আর এই সাইজেরটা কত? 400 টাকা। এটা 400 টাকা। হ্যাঁ, আচ্ছা ওটা 500, আচ্ছা, এটা 500, এটা 250। এটা 250, এটা 500। আচ্ছা,
বা ঘিয়ের গন্ধটা কিন্তু বেশ আসছে, এই ঘি যে বলছে না, এই সরের ঘি না, একদম অরিজিনাল। অরিজিনাল একদম। এই রাখছি, এইসব ভক্তলোকে নিয়ে যায় আমাদের আসানসোল, দুর্গাপুর, ওইসব ভক্তলোক আসে, তারা নিয়ে যায় কিনে। আচ্ছা, এক এক 2 কেজি, 1.5 কেজি, 3 কেজি করে নিয়ে যাবে, বাহ, বুঝলা? হ্যাঁ, তোমরাও নিতে পারো, তোমাদের ঘরেও তো দরকার হয় যে নাও, খুব সুন্দর গন্ধ আসছে কিন্তু মহারাজ। নিয়ে যাও একটা করে। আমার ঘি রয়েছে। এই ঘিটার এই আচ্ছা। ঘিটা একটা নিয়ে গিয়ে খেয়ে দেখবেন। এই দেখুন আপনারা ঘিয়ের রংটা দেখুন। হ্যাঁ, আর যদিও গন্ধটা আপনাদেরকে দেখাতে পারছি না, শোকাতেও পারবো না, আমি নিজে বুঝতে পারছি যে কতটা সুন্দর এবং অরিজিনাল। এখানকার যত মানে গরু রয়েছেন, গোমাতারা রয়েছেন, তাদের দুধ দিয়েই এই ঘি তৈরি করা হয়। এখানকার গোশালা থেকে গঙ্গাসাগর আশ্রমটা দুটো বড় আশ্রম। আচ্ছা, প্রতিদিন ভোগের জন্য কত আলু কাটা হয়? ওর কোনো ঠিক নেই, যেদিন যেরকম লোক সংখ্যা সেরকম। আচ্ছা, ভোগে কি প্রতিদিন নতুন নতুন কি আয়োজন করা হয়? আর নতুন নতুন আইটেম আছে, কোনো একটা হয় না, আজকে যেটা হয় কাল হয় না। আমি আপনাদেরকে রন্ধনশালা এবং আশেপাশে যে পুকুর রয়েছে, আর এছাড়াও যে ঘি আশ্রমের গোমাতাদের থেকে যে ঘি তৈরি হয়, সেই ঘি আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে কিছু দেখাবো, যেমন ছোটো ছোটো অনেকগুলো স্মৃতি মন্দির রয়েছে, সমাধি মন্দির রয়েছে। চলুন সেগুলোকে এবার দেখাই। আমি এখন চলে এসেছি সদ্গুরু স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধি মন্দিরে। এনার যে সমাধি সেটা দেখুন এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। একবার দর্শনটা আপনাদের করিয়ে দিই। দেখুন একটা সিংহাসনে ওনার মূর্তি রয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। আর এই মন্দিরটা শ্বেত পাথরে কিন্তু বাঁধানো, শ্রী শ্রী মঠ স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধি মন্দিরটা। এইটা দেখে যখন আপনারা আসবেন, বাঁদিকে রয়েছে গেরুয়া কালারের একটা মন্দির, এটা হচ্ছে যজ্ঞবেদী। চলুন আপনাদের এবার যজ্ঞবেদীটা দেখাই। বেশ অনেকটা পরিসর নিয়ে যজ্ঞবেদীটা রয়েছে। বড় যখন অনুষ্ঠান হয় তখন এখানে যজ্ঞ আয়োজিত হয়ে থাকে। একবার জাস্ট দেখুন যজ্ঞকুণ্ডটা কতটা বড়, অসাধারণ। আমি একবার প্রদক্ষিণ করি। আচ্ছা, এই যে মন্দিরের মতন এই অংশটা, এটা হচ্ছে যজ্ঞবেদী, যেটা তো আপনাদের দেখালাম। আপনারা যখন এইটা দেখে চলে আসবেন, এইখানে রয়েছে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি মন্দির। চলুন আপনাদের দর্শনটা করাই। এই মন্দিরটিও শ্বেত পাথরে বাঁধানো। দেখুন এখানে লেখা আছে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজ। তিরোধান দিবসও এখানে রয়েছে, আর ওনাকেও একটা সিংহাসনের মধ্যে রাখা রয়েছে, অপূর্ব লাগছে। এবার আমি আপনাদের একটা অদ্ভুত এবং স্বয়ম্ভূ জিনিসটা দেখাতে চলেছি। চলুন, এই জিনিসটা আমি মহারাজের থেকে শুনে জানতে পারলাম। এই যে পঞ্চবটী বন আপনাদের দেখাতে চলেছি, সেই পঞ্চবটির যে পঞ্চবটের সমাহার, সেটা কিন্তু নিজে থেকেই উঠেছে। সেটা ঠাকুরেরই কৃপায় এখানে স্বয়ম্ভূ হয়েছে। চলুন দেখাই। এই দেখুন, এই হচ্ছে পঞ্চবটের সমাহার, পঞ্চবটী বনের একটা অংশ। ঠাকুরের কৃপায়, অর্থাৎ কপিল মুনির কৃপায় এইখানে এই গাছগুলো নিজে থেকেই উঠেছে, কেউ কিন্তু হাতে বুনে দেয়নি। দেখুন অশ্বত্থ গাছ রয়েছে, বিভিন্ন গাছগাছালিতে এগুলো পঞ্চবটের সমাহার, অর্থাৎ এটা হলো সেই পঞ্চবটী বনের একটা অংশ। পঞ্চবট রয়েছে এখানে। আগে যজ্ঞবেদী ছিল, এখানে আগে যজ্ঞ হতো, কিন্তু এইখানে যেহেতু এটাকে কোনোভাবে সরাতে ওনারা চান না সরিয়ে যজ্ঞবেদীটাকেই এনারা এখানে স্থানান্তরিত করে দেন। বেশ ভালো লাগলো কিন্তু আমার জায়গাটা দেখতে।
আর এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে এখানে অনেক গাছগাছালি রয়েছে। চলুন আপনাদের এবার এদের ক্ষেতটা দেখাই। ক্ষেতে প্রচুর কফি চাষ করা হয়েছে। দেখুন কত সুন্দর কফিটা, ঠাসা কফি একদম। আর একদম এগুলো এত টেস্ট হয় না, দারুণ। যত দূর দেখা যাচ্ছে কফি গাছে কিন্তু ভর্তি। বন্ধুরা আপনাদেরকে আমি এই জায়গাটায় সবজির বাগানগুলো দেখালাম। এখানেও প্রচুর ফুল এবং ফল রয়েছে, সবজি টবজি ইত্যাদি প্রভৃতির চাষ হয়। এখানেও দেখুন প্রচুর ফুল ফল ইত্যাদি প্রভৃতির চাষ হয়েছে। গাছগাছালিতে কিন্তু ভরা, সেটা আগেই আপনাদেরকে বলেছি। আর এই হচ্ছে দেখুন একটা তোরণ, সেই তোরণ দিয়ে যদি আমি প্রবেশ করি, এই জায়গাটা দেখুন একবার। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন পাইপ দিয়ে পাম্পের সাহায্যে পুকুর থেকে জল তোলা হচ্ছে। যেটা পুকুরটা আপনাদেরকে দেখালাম ওইদিকে, সেই পুকুরের জলটা এইখান দিয়ে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করে চাষের জমিতে কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন এই জায়গাটা ভেজা দেখলেই বোঝা যাচ্ছে। আর চলুন আপনাদের একটা জায়গা দেখাই। দেখুন গাছগাছালিতে ভরা, এত সুন্দর জায়গাটা, স্বর্গের থেকেও জায়গাটা অত্যন্ত সুন্দর। পুকুরের এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে যখন আপনারা সোজা আসবেন, সোজা এলে এই জায়গাটা দেখুন একবার, কি অপরূপ লাগছে। স্বর্গের থেকেও সুন্দর এই জায়গাটা, অসাধারণ। একটা গাছ দেখুন গাছের ওপর দিয়ে যাচ্ছে, আর পুরো মনে হচ্ছে একটা মানে বেশ অপরূপ একটা জায়গা তৈরি হয়েছে। এরকম একটা ছায়া সুনিবিড় গাছগাছালিতে ভরা। আর এইদিকে দেখুন যতদূর দেখা যাচ্ছে পেয়ারা বাগানে ভর্তি, প্রচুর পেয়ারা গাছের সমাহার এদিকে রয়েছে। একটু যদি জুম করে আপনাদের দেখাই, দেখুন এখানে পেয়ারা গাছগুলো রয়েছে। আর এইদিকে নানান ফলের গাছ রয়েছে, আম, কাঁঠাল, সবেদা, লিচু, কলা, এখন কলা গাছ রয়েছে এখানটায়। আর এই ফ্রেমটা দেখুন একবার, কি অসাধারণ লাগছে না? দারুণ লাগছে কিন্তু আমার। আর এই সামনে রয়েছে রেল লাইন। এই আশ্রমে বিভিন্ন রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে যেমন দোলযাত্রার সময় 15 থেকে 16,000 ভক্তরা আসেন নানান জায়গা থেকে। পুরো গ্রামের লোকজন এই আশ্রমে কিন্তু আসেন প্রসাদ গ্রহণের জন্য। আলাদা করে অন্য কোনো দিনে প্রসাদ গ্রহণের যে ব্যবস্থা, ভোগ প্রসাদের যে ব্যবস্থা, সেটা কিন্তু এখানে নেই। তো বন্ধুরা আমি আপনাদেরকে মূল মন্দির দর্শন করানোর পর চলুন আপনাদেরকে নিয়ে যাই যেখানে শীর্ষা সন্ন্যাসিনী মুনিমাতা সদাপূর্ণ দেবীর সমাধি মন্দির রয়েছে। দেখুন এখানে ফলকের মধ্যে তার সমাধি যে সাল সেটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিও পজ করে নিয়ে দেখে নিতে পারেন। প্রত্যেক সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে একটা সুন্দর আসনের মধ্যে রাখা রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু, যাতে এগুলো নষ্ট না হয় সেই জন্যই কাঁচের ঘরের মধ্যে রাখা। নিত্য পুজো হয়ে থাকেন এনারা এখানে। আর চলুন এখানে আর কী কী রয়েছে সব আপনাদেরকে দেখাচ্ছি। আর ওপরে রয়েছে গুরু পরম্পরা, একবার জাস্ট দেখে নিন। আর এইখানটায় রয়েছেন আরেকজন মহারাজের ছবি। এখানেও রয়েছে গুরু পরম্পরা। আর এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, বাণী মানে পরিশ্রম কী, সাহায্য কী, সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। বেশ সুন্দর। এই তো হলো মাতা সদাপূর্ণা দেবীর সমাধি মন্দির। সমাধি মন্দির থেকে বাঁদিয়ে ঘুরলেই এই যে গেট, এই গেট দিয়ে প্রবেশ করতেই এখানে দেখছি গোশালা রয়েছে। এই যে সবুজ রঙের পর্দা ঢাকা, সেটা হলো গোশালা। চলুন আপনাদের এবার গোশালাটা দেখাই। ওই প্রত্যেকটা ইস্কন মন্দিরে যেরকম বড় বড় গোশালা থাকে, ঠিক এই মন্দিরেও কিন্তু গোশালা রয়েছে। এবং চলুন আপনাদেরকে গোমাতার দর্শনটা করাই। আর এই যে এই জায়গাটা, এটা হলো গোশালা। ভেতরে 30 থেকে 35টার ওপর গোমাতা রয়েছেন। দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখুন একবার, লাইন দিয়ে প্রচুর গোমাতারা রয়েছেন। আর এনাদের দুধ দিয়েই আশ্রমে ঘি তৈরি হয়।
এদিকে তো গোশালা রয়েছে, আর গোশালা থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন এখানে কিছু বিচুলি রয়েছে, আর এখানে বিচুলি কাটার একটা মেশিন রয়েছে। অর্থাৎ এখান থেকেই বিচুলিগুলো কেটে গোমাতাদের আহারের জন্য তো নিয়ে যাওয়া হয় গোশালায়। ঘড়ি কাটায় এখন ঠিক 1টা, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরে। এখন মহারাজ পুজোয় বসেছেন। চলুন আপনাদেরকে দেখাই পুজোটা কীভাবে হচ্ছে। দেখুন এখানে ধুনি জ্বালানো হয়েছে, যেটা অখণ্ড মানে ধুনি যাকে বলে, মানে এর আগুন কোনোদিন নেবে না। মহারাজ এখন পুজো করছেন, দেখুন আপনারা। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে যে ধুনি পুজো হচ্ছে সেটা দেখালাম, এবং আশ্রমের এক মহারাজের থেকে জানতে পারলাম 250 বছরেরও বেশি সময় ধরে এই অখণ্ড ধুনি জ্বলে যাচ্ছে। বেশ অদ্ভুত, মানে গায়ের ভেতরটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এবং গায়ে কাঁটা দেয়। আমি আপনাদেরকে বলছি, আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে এই জিনিসটা আপনাদেরকে ব্যাখ্যা দিতে। তো বন্ধুরা, এই আশ্রমে ভোগ প্রসাদের কিন্তু নিত্য কোনো ব্যবস্থা নেই। যদি আপনারা কোনো দিন চলেও আসেন তাহলে আপনাদের কিন্তু মহারাজের সঙ্গে কথা বলতে হবে, মহারাজ তাহলে আপনাদের ভোগ প্রসাদের ব্যবস্থা করে দিতে পারেন। আজকে যে ভোগ প্রসাদ আমরা গ্রহণ করলাম বেশ ভালো লাগলো। প্রথমে ছিল অন্ন, ডাল, কলা ভাজা এবং সাথে ছিল আলু পটলের তরকারি। বেশ সুস্বাদু ছিল প্রসাদের তো কোনো রকম রিভিউ হয় না, রিভিউ করাটাও উচিত না। তো প্রসাদটা পেয়ে আমার বেশ ভালো লাগলো। আপনারা যখন এখানে আসবেন আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সমস্ত আশ্রম ঘুরিয়ে দেখালাম, আর একটা ক্ষেত আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে পেয়ারা বাগান সহ আম, কাঁঠাল, লিচু ইত্যাদি প্রভৃতি ফলের গাছ ছিল। আর এই যে জায়গাটা দেখছেন আপনারা, গোমাতাদের জন্য ঘাসের একটা চাষ করা হয়েছে। যতদূর দেখা যায় বড় বড় সব ঘাসের একটা জমি এখানে রয়েছে। আর এই দিকে যদি ক্যামেরাটা ঘোরাই, এখানেও প্রচুর ফলের গাছ রয়েছে, আম, কাঁঠাল, লিচু, বেল ইত্যাদি গাছে পরিপূর্ণ। চলুন আপনাদের একটু নিয়ে যাই একটু গভীরে। দেখুন কি অপূর্ব, মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে, অসাধারণ লাগছে। দেখুন এগুলো সব আম গাছ, এটা কাঁঠাল গাছ। অপরূপ লাগছে দেখতে জায়গাটা, অসাধারণ। একটু জুম করে দেখিয়ে দিই, বেশি ভেতরে যাওয়া যাচ্ছে না, এত জঙ্গল। দেখুন আপনারা আশ্রম চত্বর ঘুরতে ঘুরতে মহারাজের থেকে একটা বেশ ইন্টারেস্টিং খবর আমি পেলাম, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর ক্ষেত রয়েছে। এই ক্ষেতে যত সবজি বলুন, শাক সবজি যা যা চাষবাস হয়, ইভেন ফলমূল ইত্যাদি যেগুলো হয়, সমস্ত ফল নিজেদের সেবার কাজে বা ঠাকুরের সেবার কাজে লাগানোর পরে বাদবাকি যেটুকু উদ্বৃত্ত হয়, সেই উদ্বৃত্ত অংশগুলো বাজারে তেনারা বিক্রি করার জন্য পাঠিয়ে দেন। এনাদের প্রচুর জমি জমা কিন্তু রয়েছে। দর্শক বন্ধুরা, এই যে আশ্রম কপিলমুনির দ্বিতীয় বৃহত্তম যে আশ্রম রয়েছে, সেই আশ্রম টোটাল 250 থেকে 300 বিঘা জমির ওপর বিস্তৃত রয়েছে। আর এটা হলো মেইন আশ্রম, বাদবাকি যেগুলো রয়েছে সমস্তটাই কিন্তু শাখা।
এই হচ্ছে মূল তোরণ দিয়ে ঢোকার পরে বাঁহাতে এই যে এত বড় ভবনটি দেখছেন, এই ভবনটা একমাত্র সেবায়িতরাই, মানে আশ্রমের সেবায়িতরাই থাকতে পারবেন। আপনাদের এখানে কিন্তু সেরকমভাবে থাকতে পারবেন না। বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা ক্ষেত দেখানোর জন্য আরেকটা ক্ষেতের সামনে চলে এলাম, যেখানে প্রচুর কড়াইশুঁটির চাষ হচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখাই। এ দেখুন, এইখানে যদ্দূর দেখা যাচ্ছে তদ্দূর কড়াইশুঁটির চাষ হয়েছে। চলুন আপনাদের কড়াইশুঁটিগুলো একটু দেখাই। এ দেখুন কত বড় বড় সব কড়াইশুঁটি হয়েছে। দেখুন কি ফ্রেশ, একটা বড় বড় সাইজের কড়াইশুঁটি, প্রচুর কড়াইশুঁটি হয়েছে। শুধু তাই নয়, এইখানে প্রচুর আলুর চাষ হয়েছে। দেখুন আলুর গাছগুলো একটু দেখুন, এগুলো সব হচ্ছে আলুর গাছ। আর যদ্দূর দেখা যাচ্ছে ওই বিস্তীর্ণ অবধি আলুর চাষ হয়েছে, এবং এইখানেও দূরে কিছু একটা চাষ হয়েছে। অর্থাৎ যা দরকার সবজি থেকে শুরু করে সমস্ত কিছু এই ক্ষেতেই চাষ হয়। আর ম্যাক্সিমাম ঠাকুরের সেবার কাজে লাগার পরে যা উদ্বৃত্ত হয় সমস্তটাই কিন্তু বাদবাকি অংশটুকুনি চলে যায় বাজারে বিক্রির জন্য। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের বৃহত্তম কপিলমুনির আশ্রম। আর এই আশ্রম হচ্ছে কিন্তু মেইন আশ্রম, বাদবাকি যা আশ্রম রয়েছে গঙ্গার পাড়ে সমস্তটাই এই আশ্রমের শাখা প্রশাখা। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন কোথাও অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে নেবো। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।